মুখ্যমন্ত্রীকে এই ক্ষমতা কে দিয়েছে যে বলবে চাপকাতে হবে? এটা সম্রাজ্ঞী, রানী রানী ভিক্টোরিয়া কে? আপনার আমার ট্যাক্সের টাকায় ওর চলছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী সে গোটা পরীক্ষা ব্যবস্থায় সুপারভিশন করবে, কারণ এটা একজন সাধারণ পরীক্ষার্থীর জীবনের সব থেকে বড় পরীক্ষা। প্রশাসনহীন ভাবে একটি রাজ্য চলছে, কারণ ও প্রশাসন কিভাবে চালাতে হয় ও নিজেই স্বীকার করেছে। ও জানি চাকরি ওর আটকা দিচ্ছে। তা ভাই তুই তো মুখ্যমন্ত্রী হয়েছিস, তুই যদি না চালাতে পারিস ছেড়ে দে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ব্যানার্জি পরিবারের হাতে কত সম্পদ ছিল ওর পরিবারের হাতে, আর ও 12 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের কত সম্পদ। একটি রাষ্ট্র আছে শ্রীলঙ্কা, সেখানে কিন্তু রাষ্ট্রপতি ভবনের ভিতরে জনগণ গ্রামের লুঙ্গি পড়া ওই মুসলমানটা 100 দিনের কাজের টাকা পায়নি, তাকে ফুটপাতে বসাচ্ছে। আর তোমার ভাইপো চকচকে চেহারা, তাকে বাঁচাতে তুমি সুপ্রিম কোর্টে বড় বড় উকিল দাঁড় করাচ্ছ। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। দেখতে পেলাম শাসক দল অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্ণা দিচ্ছেন, এবং যে যারা বঞ্চিত চাকরিপ্রার্থী মহাত্মা গান্ধীর মূর্তির নিচে যারা বসেছিল তাদেরকে পুলিশ চ্যাংদোলা করে তুলে দিল। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখলাম যে ভাঙড়ে 82 জনের যারা যে পঞ্চায়েত ভোটের যে নমিনেশনের সমস্যা নিয়ে এই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের পরিচিত মুখ বিশিষ্ট অ্যাডভোকেট ফেরদৌস শামীম মহাশয়। আমরা দেখলাম ইদানিং যে ভাঙড়ে রাজু লস্কর মার্ডার কেসে আইএসএফ এর বেশ কয়েকজন কর্মীকে সিআইডি ডেকে গ্রেফতার করেছে, অথচ ভাঙড়ের বেশ কয়েকজন আইএসএফ কর্মী খুন হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনের সাধারণ অবস্থান। বিরোধী দলের যারা কর্মী তাদের গ্রেপ্তার করো, আর নিজে যখন বিরোধীরা আক্রান্ত হবে তখন নিজের দলের কর্মীদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিও না। তো বারবার তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে এই অবস্থান নিয়েছে, এবং প্রশাসন দুর্ভাগ্য হলেও সত্য তারা এই তৃণমূল কংগ্রেসের এই অবস্থানকে এন্ডোর্স করেছে। প্রশাসনের এন্ডোর্স করা উচিত নয়, কিন্তু কি করবেন, মেরুদণ্ডহীন প্রশাসন। দেখেছেন পুলিশ কমিশনার গিয়ে খালি পায়ে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে প্রসাদ বিতরণ করছে, তো সেই পুলিশের কাছ থেকে কি প্রত্যাশা করবেন? পুলিশকে ধমকাচ্ছে বইমেলায় গিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, দেখেছেন, বলছে চাপকাতে হয় তোমাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী সে কি সম্রাজ্ঞী যে বলবে যে তোমাদের চাপকাতে হয়? ওকে ওই অধিকার কে দিয়েছে? একজন পুলিশ কর্মী, তিনি ডিউটি করছেন, পাবলিক এমপ্লয়মেন্ট। যদি ডেরিলিকেশন ও পাবলিক ডিউটি হয় তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস নেবেন। মুখ্যমন্ত্রীকে এই ক্ষমতা কে দিয়েছে যে বলবে চাপকাতে হবে? এটা সম্রাজ্ঞী, রানী রানী ভিক্টোরিয়া কে? আপনার আমার ট্যাক্সের টাকায় ওর তাবেদারি চলে, ওর গাড়ির তেলের পয়সা মশাই। আপনি যখন জামা কিনেছিলেন ওই জামা থেকে যে ট্যাক্স পেড করেছেন সেই পয়সায় ও গাড়িতে চড়ে, তার আবার বড় বড় কথা। দেখলাম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে, পরীক্ষা 11:30 থেকে শুরু হয়, সেটাকে 9টা 9:30 করে হলো, অথচ এই পরীক্ষার প্রথম দিনেই মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছেন। এইটাই হচ্ছে পুরো সিস্টেমের অ্যাপেথি। কেন এটা করা হয়েছিল তার কারণ, ওই দুয়ারে সরকার নাকি দুয়ারে কি করবে, প্রথম দিন দেখেন ধর্ণা অবস্থান নিচ্ছে। কেন? পরীক্ষা চলছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী সে গোটা পরীক্ষা ব্যবস্থায় সুপারভিশন করবে, কারণ এটা একজন সাধারণ পরীক্ষার্থীর জীবনের সব থেকে বড় পরীক্ষা। মমতা ব্যানার্জি সেসব না করে ধর্ণা অবস্থান করছে। দেখবেন কোন দিন হয়তো শুনতে পাবেন 2 দিন পরেই যে এই পরীক্ষার প্রশ্ন লিক হয়ে গেছে। কি করবেন? একটা প্রশাসনহীনভাবে একটি রাজ্য চলছে, কারণ ও প্রশাসন কিভাবে চালাতে হয় ও নিজেই স্বীকার করেছে ও জানে না। কেন কিভাবে? ও দেখবেন বলেছে, কি বলেছে, যে আমি তো চাকরি দিতে চাইছি কিন্তু চাকরি দিতে পারছি না। ওই বিকাশবাবু আমার নাম করে সব বলে দিয়েছে, আমরা নাকি চাকরি ওর আটকা দিই। তা ভাই তুই তো মুখ্যমন্ত্রী হয়েছিস, তুই যদি না চালাতে পারিস ছেড়ে দে, 10 মিনিটে সব কিছু করে দেবো, ছেড়ে দে। এই যে বঞ্চিত চাকরি প্রার্থীদেরও আজকের দেখলাম এই ধর্ণা চলছে, এই অভিযোগ দায়ের করে তাদেরকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গেছে সকালে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে দেখছেন তাদের চাকরি দিচ্ছেন, অপরদিকে দেখছেন তাদের এইরকম করে বঞ্চিত করছে এবং এরকম করে আক্রান্ত করছে, আর আক্রান্ত হচ্ছে, বারবার আক্রান্ত হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এটাই রিফ্লেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে মানুষ বঞ্চিত থাকুক, শোষিত থাকুক, যাতে ওই 500 টাকা 1000 টাকা ভেট দিয়ে ও হাজার হাজার কোটি টাকা ওর আশেপাশে যারা ঘুরে বেড়াবে তাদের বানিয়ে দিতে পারে। ওর পরিবারের হাতে কত সম্পদ আছে,
ডিসক্লোজ করবে? ও মুখ্যমন্ত্রী হওয়ার আগে ব্যানার্জি পরিবারের হাতে কত সম্পদ ছিল ওর পরিবারের হাতে, আর ও 12 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের কত সম্পদ হয়েছে। ও এমপি হওয়ার আগে ওই ব্যানার্জি পরিবারের হাতে কত সম্পদ ছিল, আর তারপরে ও এমপি হওয়ার পর ওই প্রথম দিন থেকে রাজনীতি, ওই পরিবারের কি কি সম্পদ হয়েছে, কি করে সব, কি প্রশ্ন উঠছে, কি করে সব। বিরাট বড় ব্যবসায়ী, বিরাট বড় উকিল, বিরাট বড় ডাক্তার, কে কে কি করে গোটা পরিবারে কাউকে দেখাতে পারবেন না, কিন্তু ওই পরিবারের হাতে ওই 3টে রাস্তার উপরে 35টা প্লট কোথায় পায়? প্রশ্ন উঠবে না? কোথা থেকে পেলেন? এই প্রশ্নের উত্তর পেতে চাইছে রাজ্যের মানুষ। প্রশাসন শাসক দল করলে তাদেরকে ধরবে না। শেখ শাহজাহান নরেন্দ্রপুরি স্কুলে তারা এখনো ধরা পড়লো না। দলীয় খাকি মানুষগুলো যাদের 28-30টা বাড়ি করেছে তারা নিরপরাধ, তাদের বিরুদ্ধেও কিছু করলো না এই প্রশাসন। কিন্তু জনসাধারণ ট্যাক্সের পয়সায় এই প্রশাসনের মাইনে হয়, এই প্রশাসনকে কি বলবে? ওই জন্যই তো বলবো, দেখুন জনগণ স্বাভাবিকভাবে প্রশাসনের ওপর বিশ্বাস রাখে। জনগণ গণতান্ত্রিক কাঠামো মেনে নিয়ে, গণতন্ত্রকে মেনে নিয়ে এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করে। জনগণের সঙ্গে প্রশাসনের চুক্তিপত্র হচ্ছে সংবিধান। কারণ প্রশাসন যদি সংবিধান সম্মতভাবে না চলে তাহলে জনগণও জানে কিভাবে চলতে হয়। আর তার উদাহরণ তো গোটা বিশ্বব্যাপী নেই তা তো নয়, তার উদাহরণ গোটা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের পাশের একটি রাষ্ট্র আছে শ্রীলঙ্কা, সেখানে কিন্তু রাষ্ট্রপতি ভবনের ভিতরে জনগণ ঢুকে পড়েছিল। ফলে আপনি যদি অ্যানার্কি তৈরি করেন তাহলে জনগণ স্বাভাবিক নিয়মেই সেই অ্যানার্কিতে পার্টিসিপেট করবে, আর তাতে ওস্টেজ সাফারার হবেন আপনি, তার কারণ ইউ আর দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি অফ দ্য ডেমোক্রেসি। কাল থেকে যদি জনগণ মনে করে রাজ্যে মুখ্যমন্ত্রী নেই, দেশে প্রধানমন্ত্রী নেই, তাহলে কিন্তু অ্যানার্কি তৈরি হবে। কিন্তু আপনি যদি মুখ্যমন্ত্রী হিসাবে যদি প্রশাসনিক যে নর্মস, ইয়ার্ডস্টিক যদি না মেনটেন করেন, জনগণকে দিনের পর দিন বঞ্চিত করেন, জনগণ স্বাভাবিকভাবেই জনগণ উল্টোটা দেখিয়ে দেবে। আমরা দেখলাম যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে আইএসএফ কর্মীদের মারধর। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত তহবিল থেকে বয়স্কদের ভাতা দেওয়া হচ্ছে, ভুলবেন না। কার ব্যক্তিগত তহবিল? আমরা যতটা সূত্র মারফত খবর পেয়েছি অভিষেক ব্যক্তিগত তহবিল থেকে টাকা নেবে। কত টাকা দিয়েছে? কোটি কোটি টাকা দিচ্ছে প্রায়। কোথায় থেকে পেয়েছে? আমি তো প্রশ্ন ওখানেই তুলছি, কোথা থেকে পেয়েছে? যে ব্যক্তিগত তহবিল, বয়স কত টাকা ইনকাম করেছে? ইলেকশন কমিশন এফিডেভিটে কত টাকা দেখিয়েছে? আপনি যে বললেন যে ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছে, প্রশ্নটা হচ্ছে ব্যক্তিগত তহবিলটা পেলো কোথায়? যদি আপনার কথা সত্য হয় যে ব্যক্তিগত তহবিল থেকে যদি পেয়ে থাকে, ও একটা ঢপের চপ গল্প বানিয়েছে, জানেন তো? এই ব্যক্তিগত তহবিল আপনারা বলছেন, ও বলবে দেখো ব্যক্তিগত তহবিল নয়। ও ভাবছে যে আমি চোখ বন্ধ করে আছি মানে পৃথিবীর সবাই চোখ বন্ধ করে আছে, কেউ কিছু জানতে পারছে না। সব কিছু জানি, আর তার প্রমাণ জোগাড় করছে। ওই কোন ব্লকে কোন নেতাকে দায়িত্ব দিয়ে ওই অঞ্চলের কোন 5 জনকে সিলেক্ট করে 10,000 টাকা করে ফেলাবি, কোথা থেকে ডিস্ট্রিবিউট হয়েছে, প্রমাণ জোগাড় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য কেন্দ্র সরকার 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জের যে সরকারি এবং খাস জমি, স্কুলের মাঠ, খেলার মাঠ, সেগুলোকে তারা ফ্লট করে বিক্রি করছে। ইতিমধ্যে বাবুরহাট এবং বেশ কয়েকটি জায়গায় এই প্রক্রিয়া চলছে। প্রথমে বলি, দেখুন 100 দিনের প্রকল্পের টাকা না পেলে কি করতে হয় সেটা আমাদের সংবিধানে বর্ণিত আছে। রাজ্য সরকারকে কেন্দ্রের সরকার বঞ্চিত করে তাহলে রাজ্য সরকার চাইলে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনে গিয়ে মামলা করতে পারে। করেছে কি? করেনি। তাহলে রাজ্য সরকারের প্রধানকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আপনার ভাঙড়ের ওই যে লুঙ্গি পড়া লোকটি যে টাকাটা পেল না 100 দিনের কাজের, তাকে নিয়ে বলছে চলো ফুটপাতে বসি। কই তাকে নিয়ে বললো না তো চলো সুপ্রিম কোর্ট যাই যে টাকাটা আদায় করে নিয়ে আসি? বলেছে মমতা ব্যানার্জি? বলেনি। আর নিজের ভাইপোকে বাঁচাতে কতবার সুপ্রিম কোর্ট ছুটেছে? গ্রামের লুঙ্গি পড়া ওই মুসলমানটা 100 দিনের কাজের টাকা পায়নি, তাকে ফুটপাতে বসাচ্ছ। আর তোমার ভাইপো চকচকে চেহারা, তাকে বাঁচাতে তুমি সুপ্রিম কোর্টে বড় বড় উকিল দাঁড় করাচ্ছ। কেন?
কেন গ্রামের গরিব মানুষ, গরিব মুসলমান ও লুঙ্গি পড়ে, তাকে নিয়ে তার দাবি আদায়ে সুপ্রিম কোর্টে জমে যাবে না। তো তোমার ভাইপোকে বাঁচাতে তুমি সুপ্রিম কোর্ট ছুটবে সে কেন? এখানেই হচ্ছে রাজনীতি। ওকে নিয়ে রাজনীতি করবে, গরিব লুঙ্গি পড়া মুসলমানকে নিয়ে রাজনীতি করবে মমতা, আর ভাইপোকে চকচকে করে রেখে দিতে হবে, তাই তাকে নিয়ে তার হয়ে সুপ্রিম কোর্টে লড়া হয়। তো গরিব মুসলমানের হয়ে সুপ্রিম কোর্টে লড়া হবে না। আর আমি বলছি রাজ্য সরকার চাইলে, কারণ এটা রাজ্য সরকার পারে, রাজ্যের সরকারের কেন্দ্রের কাছে দাবি থাকলে রাজ্য সরকার পারে। হাইকোর্টে মামলা করেছে কারা? কৃষক সমিতি, লাল ঝান্ডার কৃষক সমিতির সদস্যরা, তারা এসে হাইকোর্টে বলছে দেখো এরা টাকা পায়নি, লোডশেকে গ্রামের গরিব লুঙ্গি পড়া মুসলমানের জন্য লাল ঝান্ডা, আর মমতা ভাইপোকে বাঁচানোর জন্য লড়ছে। গরিব মুসলমানকে বলছে তুই ফুটপাতে বস। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। ওকে আমার তো এটা আশ্চর্য লাগে, ও এখনো পর্যন্ত জেলের বাইরে কিনা, ও কোন সেটিং এর মাধ্যমে জেলের বাইরে আছে? আমার ওকে প্রশ্ন, তুমি কোন সেটিং এর মাধ্যমে জেলের বাইরে আছো? ও যা করেছে অনেক দিন আগে 2022 সালে ওর জেলে যাওয়া উচিত, যেদিন ওটা উন্মোচিত হয়েছিল, যে ওর ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটা কগনিজেন্স নেওয়ার পরে কোনো অ্যাকশন না নিয়ে উল্টে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে নিজের ভাইজিদের চাকরি বাঁচানোর জন্য। যেদিন এই তথ্য এসেছিল সেদিনই ওকে গ্রেপ্তার করা উচিত ছিল। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাতে কোনো বাধা নেই, দেখে নিয়েছেন ঝাড়খণ্ডের উদাহরণ। আমার প্রশ্ন অন্য, যে তদন্তকারী সংস্থার তো উচিত ওকে গ্রেপ্তার করা। ও কোন ফর্মুলায় এখনো পর্যন্ত বাইরে ফুটপাতে বসে আছে? ওকে তো টেনে ধরে জেলে বসানো উচিত। ও কার পায়ে পড়ে বাইরে বসে ওইখানে বসে আছে ফুটপাতে? তবে রাজ্যের মানুষ সবটাই দেখছে। রাজ্যের মানুষ দেখছে যে একদিকে যারা বঞ্চিত হচ্ছে তাদের হয়ে মুখ্যমন্ত্রী আওয়াজ তুলে না, তাদের রাস্তায় বসায়, তাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়া হয় না। ভাইপোর হয়ে মামলা লড়তে অনেকে যায়, কিন্তু উল্টে তাদের রাস্তায় বসানো। আর তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়তে যাবে সেই স্কুলে মুখ্যমন্ত্রী ব্যবস্থা তৈরি করে যাতে সেই সাদা কাতার মাস্টাররা তাদের ছেলে মেয়েদের পড়ায়, যাতে তারা আর কোনোদিন মাথা তুলে না দাঁড়াতে পারে। নিজের ভাইপোর ছেলেদের ওই স্কুলে পাঠাবেন তো? ওই যে স্কুলে সাদা কাতার মাস্টার আছে, ওই ভাঙড়ের একটা স্কুলে পাঠিয়ে দিন না, বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবো। ভাইপোর ছেলেদের মেয়েদের ওই ভাঙড়ের স্কুলে পাঠাবেন, মুর্শিদাবাদের স্কুলে পাঠাবেন, পুরুলিয়ার স্কুলে পাঠাবেন, যেখানে সাদা কাতার মাস্টার দিয়েছেন। তারা সব চকচকে 5 স্টার হোটেলের মতো স্কুলে পড়বে, আর গরিব মুসলমানের ছেলে সে ওই সাদা কাতার মাস্টারের কাছে পড়বে। এই জিনিস বেশি দিন চলবে না। দেখুন, এই যে ভয়ঙ্কর স্বৈরাচারী শক্তি আছে, এরা সমস্ত রকম করে। আমি রাজ্যের সাধারণ মানুষকে বলবো, আপনারা একত্রীভূত হন। জনগণের শক্তি সর্বাধিক। মানুষ ইতিহাস রচনা করে। আপনারা জানেন কি করতে হবে, আপনারা জানেন কি করতে হয়, করা শুরু করুন।